দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দে সৌহার্দ্যের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। হাতে থাকা কাচের গ্লাসটা সে শক্ত করে ধরে স্থির দাঁড়িয়ে রইল বন্ধ দরজার দিকে তাকিয়ে। খালার সেই কঠোর চোখের চাহনি আর রুগ্ন আচরণ তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এই বাড়ির অন্দরমহলে তার প্রবেশাধিকার আপাতত নিষিদ্ধ। দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তার বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে সবাই মিলে তার সেই সহজ সরল ভোলাওয়ালা বউটাকে বিষিয়ে তুলছে, উস্কে দিচ্ছে তার বিরুদ্ধে। রাগে ক্ষোভে আর তীব্র বিরক্তিতে শরীর কাঁপছে তার। সিঁড়ির রেলিংয়ে সজোরে একটা বাড়ি দিয়ে দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, ছে, বালের একটা বিয়ে করেছি, মনে হচ্ছে বিয়ে না, আজীবন ওয়েটিং লিস্টে নাম লিখিয়েছি। নিজের ফ্ল্যাটের সামনে এসে সৌহার্দ্য থমকে দাঁড়ালো। করিডোরের অস্পষ্ট আলোয় ফারিস আর সুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। সে ভুরু কুঁচকে তাকালো, কিন্তু ওরা যেন সেটা খেয়ালই করলো না। উল্টো ঝাঁপিয়ে এসে সৌহার্দ্যকে জড়িয়ে ধরলো। সারাদিনের ক্লান্তি আর খালার আচরণে এমনিতেই সৌহার্দ্যের মেজাজ তুঙ্গে ছিল। তার উপর এত রাতে ওদের হুটহাট উপস্থিত তার বিরক্তিকে যেন আরও উস্কে দিল। দাঁতে দাঁত চেপে বলল, কী চাস তোরা? এত রাতে কোত্থেকে উদয় হয়েছিস? ফারিস সতর্ক হলো। সে বোঝার চেষ্টা করলো সৌহার্দ্য তার দেওয়া সেই সিগনেচার সংকেতনটা ধরতে পেরেছে কিনা। যদি ধরে ফেলে তবে আজ আর রক্ষা নেই। যদিও সৌহার্দ্যের পাথুরে চেহারায় কোনো ভাবান্তর নেই। সেই ভালো থাকুক বা মন্দ, সব সময় যেন একটা মুখোশ পরেই থাকে। ফারিস পরিস্থিতির হালকা করার জন্য ঠান্ডা স্বরে বলল, কিরে ভাই, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে নাকি? মুখটা ওরকম করে রেখেছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? কত কষ্ট করে তোকে সারপ্রাইজ দিতে এলাম, আর তুই এমন করছিস? সৌহার্দ্য ফারিসের কথায় কোনো জবাব দিল না। ফ্ল্যাটের দরজার লকের দিকে মনোনিবেশ করে সে সুজনকে দিকে তাকালো। তার ভুরুর ভাঁজে তখনও বিরক্তি, কিন্তু গলার কিছুটা নরম সুর। সে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কোনো সমস্যা? সৌহার্দ্যের মাথা যতই গরম থাকুক, সুজনের চোখ মুখের অস্থিরতা সে ঠিকই টের পেল। বাইরের রূঢ়তা আর ভিতরের ভালোবাসার দোলাচল সৌহার্দ্যের কাছে সেই বন্ধুরাই যে তার অর্ধেক পৃথিবী। সৌহার্দ্যের কথা রেশ কাটতে না কাটতেই সুজন মুখটা আরও মলিন করে ফেলল। সৌহার্দ্যের পিছু পিছু ঘরে ঢুকে সে সোফায় ধপাস করে গা এলিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে হতাশ স্বরে বলল, পালিয়ে এসেছি ভাই। বাবা জোর করে বিয়ে দিতে চাইছে, বাবার কোনো এক বন্ধুর মেয়ের সাথে। সৌহার্দ্যের চোখে তাও তখনও বিরক্তিরাজ। সোফার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে গম্ভীর স্বরে বলল, মেয়ে মানুষের মতো পালিয়ে এলি কেন? বিয়ে করতে সমস্যা কি? বয়স হয়েছে, সংসারী হওয়া উচিত। কথাটা শুনে ফারিস যেন বজ্র হতো। সে সৌহার্দ্যের দিকে হাঁ করে তাকিয়ে রইল, যেন ভূতের মুখে রাম রাম শুনছে। এত বড় একটা কথা সৌহার্দ্যের মতো মানুষের মুখে! নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে ফারিস বলে উঠল, ভাই, তোর সিস্টেম ঠিক হয়ে গেছে? তোর মুখে এসব কথা? সৌহার্দ্য ফারিসের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। দাঁতে দাঁত চেপে শান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, ইডিয়েট। সুজন এখানে এসেছিল একটু শান্তির খোঁজে, কিন্তু এই দুইজনের তর্কাতর্কির বহর দেখে তার বিরক্তি চরমে পৌঁছালো। সে হাত তুলে থামানোর ভঙ্গিতে বলল, চুপ করবি তোরা? তোদের দুইজনের বিবাহিত জীবন দেখে আমার বিয়ের মিটে গেছে। বলেই সুজন সোফায় চোখ বুজে শুয়ে পড়ল। ফারিস পাল্টা কিছু একটা বলার জন্য মুখ খুলতেই সৌহার্দ্য একটা কুশন সজোরে তার দিকে ছুড়ে দিল। এরপর কোনো কথা না বাড়িয়ে সে নিজের রুমের দিকে হেঁটে গেল এবং ধপাস শব্দে দরজাটা আটকে দিল। সকালের মিষ্টি রোদে এসে সরাসরি চোখ পড়তেই রিদি বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। গত রাতে ঘুমাতে দেরি হওয়ায় আজ শুক্রবারের ছুটির আমেজ একটু বেশি বেলা পর্যন্ত ঘুমানোর ইচ্ছে ছিল, কিন্তু জানলার পর্দাটা টানা না থাকায় সেই সুযোগ হলো না। গতকাল থেকেই শরীরটা বড্ড ম্যাচম্যাচ করছে। কাল রাতেও খাবার ছোঁয়নি সে। অতিরিক্ত চটপটি খাওয়ার খেসারত দিতে হচ্ছে এখন। পেটটা কেমন যেন ফুলে আছে, অস্বস্তিতে দম আটকে আসে। রিদি কোনো মতে আড়মোড় ভেঙে উঠে বসলো। পাশেই পড়ে থাকা মোবাইলটা হাতে নিতেই তার মুখটা বিরক্তির চরম সীমায় পৌঁছালো। সেই একই অপরিচিত নম্বর থেকে মেসেজ, মিস ইউ ম্যাডাম, ভুলে গেলেন? রিদি বুঝে উঠতে পারে না এই মানুষরূপী ভূতটা কোথা থেকে বারবার তার জীবনে উদয় হয়। বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলে নম্বরটা ব্লক করে সে বাথরুমের দিকে পা বাড়ালো। জীবনে এমনিতেই ঝামেলার শেষ নেই, তার উপর যেন উটকো উপদ্রব। সকাল 9টায় মিষ্টি রোদ রান্নাঘরের জানালা দিয়ে এসে পড়েছে নাস্তার টেবিলে। রিদি নিস্পৃহ হয়ে বসে আছে প্লেটের দিকে তাকিয়ে। ধোয়া ওঠা পরোটা আর ভাজির গন্ধে তার স্বাভাবিক খিদেটা আজ যেন কোথায় হারিয়ে গেছে। গত কয়েকটা দিন ধরেই তার পেট ফাঁপা দিয়ে থাকে। খাওয়ার রুচি নেই, সারাক্ষণ কেমন একটা
অবসাদ, তার মধ্যে গতকাল চটপটি ফুচকা খাওয়ার পর যেন সমস্যা আরও বেশি হচ্ছে। রাহেদা শেখ পাশে বসে রিদির এই নিস্তেজ ভাবটা লক্ষ্য করেছিলেন। উদ্বেগের গলায় তিনি বললেন, কি হলো রিদি, খাচ্ছিস না কেন? রাতেও তো তোকে প্রায় কিছুই খেতে দেখলাম না। শরীরটা কি খুব খারাপ লাগছে? ইদানিং তোকে একদমই ঠিকঠাক খেতে দেখছি না। রিদি কোনো উত্তর দিতে পারল না। খালাকে উদ্বিগ্ন করতে তার ইচ্ছে করছে না, তাই মুখে জোর করে একটা হাসি ফুটিয়ে এসে মাথা নাড়ালো। অর্থাৎ তেমন কিচ্ছু হয়নি। এরপর দ্বিধা নিয়ে প্লেট থেকে এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দিতে যাবে, অমনি এক তীব্র বমি ভাব তার গলার কাছে দলা পাকিয়ে উঠল। রিদি আর সামলাতে পারল না, নাকে মুখে হাত চেপে দ্রুত দৌড়ে বেসিনের দিকে ছুটে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা রাহেদা শেখের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হলো। কিছু একটা ভেবে তিনি ধীর পায়ে রিদির পিছনে গিয়ে দাঁড়ালেন পরম মমতায়। পিঠ চাপড়ে দিতে দিতে হঠাৎ করেই প্রশ্ন করলেন, রিদি, পিরিয়ড কবে থেকে মিস? রিদি তখন বমি আর মাথা ঘোরার যন্ত্রণায় দিশেহারা। খালার এই প্রশ্নটা তার ক্লান্ত মস্তিষ্কে খুব একটা গুরুত্ব পেল না। তার পিরিয়ড এমনিতেই অনিয়মিত, তাই পাত্তা না দিয়ে সে একটু ভেবে বলল, হবে 3 মাসের মতো। কথাটা শোনার পর রাহেদা শেখের হাত যেন স্থবিত হয়ে গেল। মুহূর্তের জন্য তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। রিদির উত্তরের সাথে নিজের মনে কি যেন হিসেব মেলাতেই তার সারা মুখ রাগে আর বিস্ময়ে লাল হয়ে উঠল। তিনি কোনো কথা না বলে ঝড়ের বেগে নিজের ঘরের দিকে চলে গেলেন। ড্রয়িং রুমের আবহাওয়া তখন বেশ জমজমাট। টিভির পর্দায় চলছে উত্তেজনাকার ম্যাচ, আর সোফায় গা এলিয়ে তা উপভোগ করছে সৌহার্দ্য, ফারিস ও সুজন। হাসি খুশি আড্ডার মাঝে হঠাৎই বেজে উঠল সৌহার্দ্যের ফোনটা। স্ক্রিনের দিকে না তাকিয়ে সে অবহেলায় ফোনটা রিসিভ করে কানে ঠেকালো। ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনে সৌহার্দ্যের হাতের মুঠো আলগা হয়ে গেল। রাহেদা শেখের সেই চিরচেনা কর্কশ আর রাগে টকবক করা কণ্ঠ। চিৎকার করে তিনি বলে উঠলেন, নির্লজ্জ ছেলে, বৌমানি না বলে বলে এমন একটা কাজ করতে লজ্জা করলো না তোমার? সৌহার্দ্য এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। কানে আসা কথাগুলোর মানে তার মগজে ঢুকছে না। সে কি করছে, এমন কি অপরাধ তার অজ্ঞাতসারে ঘটে গেল? ফারিস আর সুজনের দিকে একবার তাকিয়ে সে বিরক্ত আর দ্বিধায় কুঁকড়ে গেল, কিন্তু নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব শান্ত রেখে বলল, কি করছি বলা যাবে? রাহেদা শেখ যেন এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন। ওপাশ থেকে গর্জে উঠেন, বললেন, নাটক করছো কেন? তোমার বউ প্রেগনেন্ট হলো কিভাবে? বউ মানো না যে? কথাটা শেষ করতে পারলেন না তিনি, তার আগে সৌহার্দ্য ঠাস করে ফোনটা কেটে দিল। তার হাতের মুঠো শক্ত হয়ে গেছে, সোফায় সে একরকম পাথরের মতোই থ হয়ে বসে রইল। সুজন আর ফারিস এতক্ষণ সৌহার্দ্যের অভিব্যক্তির পরিবর্তন লক্ষ্য করছিল। হঠাৎ সৌহার্দ্যকে এমন অস্বাভাবিকভাবে থ হয়ে বসে থাকতে দেখে সুজন দ্রুত ওর পাশে গিয়ে বসলো। ওর হাতের কবজি চেপে নাড়ি পরীক্ষা করতেই সুজনের মুখটা বিচলিত হয়ে উঠল। ফারিসের দিকে তাকিয়ে উদ্বেগের সুরে বলল, ওর পালস খুব দুর্বল, তাড়াতাড়ি ওর রুম থেকে মেডিকেল কিটটা নিয়ে আয়। ফারিস হতভম্ব। ঠিক কী এমন কথা ফোনে শুনল সৌহার্দ্য যে ওর এই অবস্থা? সে দ্রুত দৌড়ে গিয়ে মেডিকেল কিট নিয়ে এলো। সুজন দ্রুত একটা ওষুধ বের করে সামান্য জল সহযোগ সৌহার্দ্যকে খাইয়ে দিল। কয়েক মুহূর্ত পর সৌহার্দ্য কিছুটা স্বাভাবিক হতেই ফারিস উদ্বিগ্ন হয়ে তোতলামি ভরা স্বরে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম সৌহার্দ্য? সৌহার্দ্য মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর বড় এক দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, বাবা হচ্ছি। এই কথা শুনে ফারিস আর সুজনের গলায় যেন জল আটকে গেল। দুজনেই একসাথে কাঁদতে কাঁদতে শুরু করলো। যে ছেলেটা সারাদিন বলে বেড়ায় বউ মানি না, সেই ছেলে বাবা হতে চলেছে। এই অবিশ্বাস্য খবর শুনে তাদের চোখ কপালে ওঠারই কথা। পরিস্থিতি সামলে নিয়ে ফারিস সৌহার্দ্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে খোঁচা মেরে বলল, বউ মানি না বলে এত নাটক করলি, শেষে গোলপোস্ট পর্যন্তই চলে গেলি। সুজনও সাথে সাথে তাল মিলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল, মুখে বউ মানি না, কাজে দেখি ফ্যামিলি প্যাকেজ। সৌহার্দ্যের মেজাজ এমনিতেই সপ্তমে চড়ে গেছে। একদিকে ভিত্তিহীন অপবাদ, অন্যদিকে বন্ধুদের এই ফাজলামি, সব মিলিয়ে তার মাথা যেন হ্যাং হয়ে আছে। বিরক্তিতে তার নাক মুখ কুঁচকে গেল। রাগে ওদের দিকে তাকিয়ে গর্জে উঠে ধমক দিল, চুপ করবি ইডিয়েট, বলেই দুবদা পায়ে নিজের রুমের দিকে ঢুকে দরজা লাগিয়ে দিল। খাটের উপর ধপাস করে বসে কপালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করতে লাগলো, 4 বছরে একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না, বলো কিভাবে গোলপোস্টে গেল? সকাল গড়িয়ে দুপুর। রিদি আর রিভা সোফায় গা এলিয়ে বসে আছে। টিভির পর্দায় চলছে টম অ্যান্ড জেরি। রিভা তন্ময় হয়ে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। রিদির এসব দেখতে ভালো লাগছে না, কিন্তু রিভার জেদের কাছে সে অসহায়। জীবন গেলেও রিভা এখন চ্যানেল পাল্টাবে না, আর অজ্ঞাত অনিচ্ছা সত্ত্বেও রিদিকেও দেখতে হচ্ছে। হঠাৎই রিদির হাতের ফোনটা একটু মৃদু টুং শব্দে কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সৌহার্দ্যের মেসেজ, সাথে দুটো জল জলে অ্যাংরি রিয়্যাক্ট, স্টুপিড মহিলা প্রেগনেন্ট হলে কিভাবে?
মেসেজটা পড়ে রিদি কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারছে তার খালা এই জটিলতার জাল বুনেছেন। কিছুক্ষণ আগেই খালা তাকে একটা প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। রিদি যখন বুঝতে পারলো খালা কত বড় ভুল বুঝছেন, সে তখন থেকেই তাকে বুঝিয়ে বলছে, কিন্তু খালা সে সরাসরি এই খবর সৌহার্দের কানে পৌঁছে দেবেন। তা রিদি কোনাক্ষরেও ভাবেনি। রিদি কিছু একটা ভেবে দুষ্টামি করে সৌহার্দের আরও রাগিয়ে দেওয়ার জন্য চটপট টাইপ করে ফেললো, সবাই যেভাবে হয় সেভাবে হয়েছি, অসভ্য ডাক্তার। অনেকক্ষণ কোনো উত্তর নেই। রিদি ভাবলো সৌহার্দ হয়তো আর মেসেজ করবে না, ফোনটা পাশে নামিয়ে রাখতে যাবে, এমন সময় আবারও টং শব্দ। মেসেজটা দেখে রিদি বিস্ময়ে হতবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হোয়াট ইজ দিস? কোনো প্রসেসিং ছাড়াই ডিরেক্ট আউটপুট? আমি তো এখনও স্টার্ট বাটনটাই চাপলাম না, এদিকে বেবি অলরেডি লোডিং হয়ে বসে আছে। মেসেজটা দেখে রিদির গাল রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করলো, হার্টলেস লুচ্চা ডাক্তার। ফোনটা পাশে নামিয়ে রাখতে যাবে, ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল হার্টলেস ডাক্তারের নাম। রিংটনটা যেন তার বুকের ভিতর ধরফরানি বাড়িয়ে দিল। রিদি কাপা হাতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সৌহার্দের সেই ভারী গমগমে কণ্ঠস্বর ভেসে এলো। হঠাৎ এমন মিথ্যা অপবাদের কারণটা বলেন তো ম্যাডাম। সৌহার্দের কণ্ঠস্বরটা আজ যেন একটু অন্যরকম, এক অদ্ভুত মায়া মেশানো গম্ভীরতা যা রিদির হৃদস্পন্দনকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। রিদি তোতলাতে তোতলাতে পেট ফাঁপা আর বমি ভাব হওয়ার কথা বলার চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ তাকে থামিয়ে দিয়ে নিজের চিরচেনা গম্ভীর গলায় বলল, উফ খালামণি, এত ছোট কারণে এত বড় কথা বলবেন না, আসল প্যাঁচটা কোথায় বাজিয়েছে সেটা বলো। রিদির লজ্জায় শিরদাঁড়া দিয়ে একটা হিমস্রোত রয়ে গেল। সে চুপ হয়ে রইল। রিদিকে নীরব দেখে সৌহার্দ্য একটু ধমকে সুরেই বলল, রিদিদা, আর ইউ গোয়িং টু সে সামথিং অর নট? সৌহার্দ্যের কণ্ঠে প্রথমবারের মতো নিজের নামটা শুনে রিদি যেন একদম স্তব্ধ হয়ে গেল, যেন নামটা তার পরিচিত হলো আর সৌহার্দ্যের ঠোঁটে একটি অন্যরকম মাদকতা ছড়াচ্ছে। তার ঘোর ভাঙার আগেই সৌহার্দ্য আবার তাগাদা দিল। রিদি কোনো মতে আমতা আমতা করে বলল, 3 মান্থ পিরিয়ড মিসিং। রিদির কথা শুনে সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। একজন মানুষ কতটা দায়িত্বজ্ঞানহীন হলে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুপ করে বসে থাকতে পারে, সেটা ভেবে তার রাগ আর বিরক্তি যেন এক বিন্দুতে মিলল। সৌহার্দ্য রাগটা নিয়ন্ত্রণ করে শান্ত অথচ কঠোর গলায় বলল, ডক্টরের কাছে যেতে হবে, দ্রুত রেডি হয়ে নিচে আসো, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। রিদি ভাবলো না গিয়ে উপায় নেই, এটা সত্যি কোনো সাধারণ বিষয় নয়, প্রায় এমনটা হয়। গতবারও ডাক্তার দেখিয়ে অবহেলায় ডাক্তারের পরামর্শ আর টেস্টগুলো কখনোই গুরুত্ব দিয়ে করা হয়নি। রিদি চটজলদি তৈরি হয়ে নিচে নেমে আসতে দেখলো বাড়ির বাইরে সৌহার্দ্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কড়া রোদে তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে, চোখের দৃষ্টিতে একরাশ বিরক্তি আর উদ্বেগ। রিদিকে দেখে সে ভুরু কুঁচকে তাকালো, তারপর কোনো কথা না বলে ফোনের দিকে মনোযোগ সরিয়ে পকেটে হাত ঢোকালো। গাড়ির দরজা খুলে দিল। রিদির ভিতরে গিয়ে বসতে গাড়ি স্টার্ট দিল। পুরো পথটা অদ্ভুত এক নীরবতায় কাটলো। সৌহার্দ্য কোনো বাক্য ব্যয় করলো না। প্রায় ঘন্টাখানেক হলো ডাক্তারের চেম্বারে বসে আছে সৌহার্দ্য, রিদি। ডাক্তারের একটা ইমার্জেন্সি অপারেশন থাকার কারণে লেট হচ্ছে। দীর্ঘক্ষণ পর দরজা টেলে প্রবেশ করলে মহিলা গাইনো বিশেষজ্ঞ রাবেয়া খান সৌহার্দ্যের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, সরি মাই বয়, অনেকক্ষণ ওয়েট করালাম। সৌহার্দ্য হালকা হেসে বলল, নো প্রবলেম ম্যাম। তারপর রিদির তোয়াক্কা না করেই ডাক্তারের দিকে তাকিয়ে ওর সমস্যাগুলো অবলীলায় বলে দিচ্ছে। এদিকে রিদি লজ্জায় লাল হয়ে আছে, এই লোক তাকে একটা কথাও বলতে দিচ্ছে না। রাবেয়া খান সৌহার্দ্যর মুখ থেকে সব শুনে রিদিকে কিছু প্রশ্ন করে চেক আপ করে কিছুক্ষণ পরীক্ষা লিখে দিল। সৌহার্দ্য সব টেস্টগুলো করিয়ে রিদিকে রায়েদা শেখ এর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। দুপুর প্রায় 3টা। ছাদের আলস্য মাখা দুপুরে রিদি গোসল সেরে ভেজা চুলগুলো নিয়ে কাপড় শুকাতে এসেছে। পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার ঘন ভেজা চুল, মুখের উপর কয়েকটা অবাধ্য লতানো চুল লেগে আছে, আর সদ্য ধোয়া স্নিগ্ধ মুখশ্রীতে জলের বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করছে। রিদি আপন মনে গুনগুন করে গান গাইছে আর কাপড় মেলছে। নিজের চারপাশ নিয়ে সে সম্পূর্ণ উদাসীন। ঠিক তখনই সৌহার্দ্য এক কাপ কফি নিয়ে ছাদে পা রাখল। সবেমাত্র কবিতা একটা চুমুক দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই তার দৃষ্টি পড়ল রিদির দিকে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত আর মায়াবী ছিল যে সৌহার্দ্যের বুকের ভিতর ধরফরানি যেন এক নিমেষে থমকে গেল। গিলে ফেলা কফিটা গলায় আটকে গিয়ে সে তীব্র বিষম খেলো। কাস্তে কাস্তে তার নাজেহাল অবস্থা। ওপাশের ছাদ থেকে রিদি দ্রুত রেলিংয়ের কাছে এগিয়ে এলো। সৌহার্দ্যের এমন করুণ অবস্থা দেখে সে উদ্বিগ্ন চেপে রাখতে পারল না। উদ্বিগ্ন হয়ে বলে উঠল, কি হলো আপনার? মাথায় চাপড় মারুন। রিদি কী বলছে সেদিকে সৌহার্দ্যের কোনো হুঁশ নেই। তার চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে সে রিদির দিকে তাকিয়ে আছে। কপালের কাছে চিকন ঘামের রেখা ফুটে উঠেছে, বুকের ভিতরটা যেন আগ্নেয়গিরির মতো তোলপাড় করছে। সবটুকু আত্মসংযোগ হারিয়ে সৌহার্দ্য চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস নিল এবং নিজেকেই নিজে শাসিয়ে বিড়বিড় করে বলল, কন্ট্রোল সৌহার্দ্য, কন্ট্রোল। সৌহার্দ্যের এই অদ্ভুত আর অস্বস্তিকর আচরণে রিদির মোটেও ভালো লাগলো না। সে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, অসভ্য ডাক্তার। রিদি পুরো কথাটা শেষ করার আগেই সৌহার্দ্য তার গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল, স্টুপিড, গেট আউট অফ দ্য রুম।
রিদি অবাক হয়ে সৌহার্দের দিকে তাকিয়ে এক চোট ভেঙচি কাটল। রাগে গজগজ করতে করতে নিচে নামার সময় সে বিড়বিড় করে বলল, অসভ্য লোক, জীবনেও ভালো হবে না, ছাদটা যেন ওনার দাদার। রিদির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে সৌহার্দ্য চোখ বন্ধ করে হাতের মুঠো শক্ত করে খিঁচে নিল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, উফ সৌহার্দ্য, কবে থেকে তুই এত কন্ট্রোললেস হয়ে গেলি? এই দেড় ব্যাটারির জীবনটা তো পুরো শেষ করে দিল। ছাদ থেকে নামতেই সবে পা বাড়িয়েছে সৌহার্দ্য, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ডাক্তার রাবেয়া খান এর নাম দেখে সে কিছুটা অবাক হলো। ভুরু কুঁচকে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো ওনার কিছুটা আচ্ছন্ন হতাশা ভরা কণ্ঠস্বর। সৌহার্দ্য, তোমার স্ত্রী আল্ট্রার রিপোর্টটা এইমাত্র হাতে পেলাম। সৌহার্দ্যের পেশাদার সত্তা মুহূর্তেই সজাগ হয়ে উঠল। সে কিছুটা বিচলিত গলায় প্রশ্ন করল, কি হয়েছে ম্যাম? কোনো জটিলতা? ডাক্তার রাবেয়া খান কয়েক সেকেন্ড ইতস্তত করে বললেন, আসলে রিপোর্টটা দেখে যা বুঝছি তাতে তোমার স্ত্রীর বেশ বড় ধরনের একটা সমস্যা আছে। পুরো ফাইলটা না দেখে নিশ্চিত হওয়া কঠিন। তুমি কাল একবার আমার চেম্বারে আসো। ওনার প্রতিটা শব্দ সৌহার্দ্যের মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করলো। তবুও নিজেকে শান্ত রেখে বলল, ওকে ম্যাম। ছাদের ওই মুহূর্তটুকু শেষ হওয়ার পর থেকেই সৌহার্দ্যের বুকের ভিতরটা যেন একটা অচেনা ঝড়ে তোলপাড় করছে। হৃদির সেই ভেজা চুল, জলের বিন্দু, লেগে থাকা স্নিগ্ধ মুখশ্রী, সবটাই তার চোখের উপর একটা অস্পষ্ট ছায়া হয়ে লেগে আছে। অথচ নিজের ভিতরে জমে থাকা এই তীব্র আবেগকে আড়াল করতে সে বারবার নিজেকে কঠোর করে তোলার ব্যর্থ চেষ্টা করছে। নিচে ড্রয়িং রুমে আসতেই ফারিস আর সুজনকে অট্টহাসি তার কানে এলো, কিন্তু সেই হাসি এখন তার কাছে বড় বেশি বেমানান মনে হচ্ছে। সোফায় এসে বসতেই ফারিস তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে উঠল, কিরে, তোকে ভীষণ অস্থির লাগছে, কোনো সমস্যা? সৌহার্দ্য কোনো প্রত্যুত্তর না করে শুধু মাথা দুলিয়ে না বোঝালো। তবুও তার ভিতর থেকে এক তীব্র দোটানা। ডাক্তারের কথাগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত যেমন টেনশন তার কাজ করছে, তেমন বউটাকে ছেড়ে এক মুহূর্ত থাকতেও তার মন সায় দিচ্ছে না। অজ্ঞাত নিজেকে সামলে নিয়ে সৌহার্দ্য ফারিসের দিকে তাকিয়ে বলল, কাল চলে যাবি? ফারিস টিভির দিকে চোখ রেখেই বলল, 2 দিন পর এখানে একটা মিটিং আছে, সেটা সেরে যাব। কেন জানতে চাচ্ছিস? সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, 2-1 দিনের মধ্যে ঢাকা যেতে হবে, কয়েকটা ওটি আছে, কিছু ইমার্জেন্সি রোগীও আছে। এরপর সৌহার্দ্য আর কোনো কথা বাড়ালো না। ফারিস আর সুজনকে থাকতে বলে দ্রুত শার্টটা বদলে বাসা থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 9টা। চৌধুরী বাড়ির রান্নাঘরে পৃথা আর সাথী দুই যা মিলে রাতের রান্নায় ব্যস্ত। কাজের ফাঁকে পৃথার মনটা বড্ড বিষণ্ণ হয়ে আছে। রিদি থাকলে কত সুন্দর আড্ডা হতো, অথচ আজ কতদিন সে একা একা কাটায়। সাথী বাচ্চাদের সামলাতে ব্যস্ত থাকে, আর আরবান, সে তো বেশিরভাগ সময় হাসপাতালেই পড়ে থাকে। আরবান আর পৃথার সম্পর্কটা আজকাল বেশ অন্যরকম একটা মোড় নিয়েছে। দ্রুত পুরোপুরি না মিটলেও আরবান এখন পৃথার অনেক খেয়াল রাখে। সম্পর্কের এক নতুন সমীকরণটা পৃথাকে অদ্ভুত এক আবেশ ঘিরে রাখে। হঠাৎ রান্নাঘরে আরবানকে দেখে পৃথা কিছুটা চমকে গেল। আরবান পৃথার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, 1 কাপ কফি নিয়ে এসো প্লিজ। সাথীর সামনে আরবানের এমন হঠাৎ আবদারে পৃথা অপ্রস্তুত হয়ে পড়ল। গাল দুটো রাঙ্গা হয়ে উঠল তার, তবে মাথা নেড়ে সায় দিতে ভুলল না। সাথী ওদিকে মুচকি হাসছে। আরবানকেও ভাবির হাসিতে বেশ অস্বস্তিতে পড়ে গেল। একটা গাল খাকারি দিয়ে সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আরবান চলে যেতেই সাথী পৃথাকে আলতো খোঁচা দিয়ে বলল, বাহ, যাও যাও, স্বামীর সেবা করে এসো। বেচারা দেখছে আজকাল বউ ছাড়া কিছু বুঝছে না। লজ্জায় পৃথার গাল দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠল। মনে মনে ভাবলো, এই মানুষটাকে কিছু বলে লাভ নেই। বাড়িতে থাকলে সারাদিন এক এক বাহানায় ওকে ডাকবেই। ওদের দেখে বোঝার উপায় নেই যে তাদের বিয়ের পরিস্থিতির চাপে জোর করেই হয়েছিল। লজ্জাটুকু চেপে পৃথা কফি বানিয়ে আরবানের রুমের দিকে পা বাড়ালো। রুমে প্রবেশ করতে আরবান তার হাত থেকে কফির মগটা নিয়ে নিল। তারপর পৃথার চোখের দিকে সরাসরি তাকিয়ে কিছুটা ইতস্তত বোধ করে বলল, তুমি চাইলে কিন্তু এই রুমে থাকতে পারো। পৃথা এখনও রিদির রুমটাতেই থাকে। আরবান সেদিনই বলেছিল, কিন্তু লজ্জায় পৃথা আসতে পারেনি। একটা পুরুষের সাথে একই রুমে থাকা বিষয়টা ভাবতেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। পৃথা মাটির দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে নিচু স্বরে বলল, আমার একটু সময় লাগবে। আরবানের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে কিছুটা রুক্ষ স্বরেই বলল, আমি তোমাকে বাসর করার অফার দেইনি যে এত লজ্জা পাচ্ছ। আর আমাদের প্রয়োজন না একজন আরেকজনকে বোঝার জন্য একটু কাছাকাছি থাকা। পৃথাকে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরবান মুহূর্তের মধ্যে এক হাত হ্যাঁচকা টানে তাকে নিজের কাছে নিয়ে এলো। তার ঘাড়ের কাছে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলল, কি করলে এই লাজুকলতার লজ্জা ভাঙবে? জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা। অস্বস্তিতে আর লজ্জায় পৃথার শরীরটা থরথর করে কাঁপছে। ভালো না খারাপ তা বোঝার মতো শক্তিও যেন নেই তার। মনে হচ্ছিল এখনই সে জ্ঞান হারাবে। মিনমিন করে পৃথা বলল, থাকবো এই রুমে, প্লিজ ছাড়ুন। আরবান তার অস্বস্তিটা বুঝতে পারল। আলতো করে তাকে ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, খাওয়া দাওয়া শেষে আমি তোমাকে এই রুমে চাই। কথাটা বলেই সে বারান্দার দিকে পা বাড়ালো। পিছনে পৃথা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। হৃৎপিণ্ডের ধুকপুকানি তখনও থামেনি, আর লজ্জায় তার গাল দুটো যেন এখনও ধিক ধিক জ্বলছে। রাত তখন প্রায় 12টা।
পড়ার ক্লান্তি শেষে রিদি সবেমাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌহার্দ্যের নাম ভেসে উঠতেই রিদির বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে সৌহার্দ্যের সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ঔষধ খেয়েছো? রাত 8টার দিকেই সৌহার্দ্য দারোয়ানের মাধ্যমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নতুন কিছু ওষুধ পাঠিয়েছে। রিদি কিছুটা দ্বিধা আর মিনমিন স্বরে উত্তর দিল, খেয়েছি, কিন্তু ডাক্তার কি বললেন না তো। সৌহার্দ্যের কণ্ঠে যেন হঠাৎ করে বিরক্তির পাহাড় জমল। কিছুটা উষ্মা নিয়ে সে বলে উঠল, ডাক্তার কি বলেছে সেটা জেনে এখন কি করবে? একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে তোমার উচিত ছিল না নিজের ব্যাপারে একটু সচেতন হওয়া? সৌহার্দ্যের এমন অপ্রত্যাশিত রাগে রিদি ভয়ে কুঁকড়ে গেল। আমতা আমতা করে কাঁপা গলায় জানতে চাইল, কোনো সমস্যা হয়েছে? বলুন না ডাক্তার সাহেব। রিদির ভয় পাওয়া কণ্ঠস্বর শুনে সৌহার্দ্যের রাগ মুহূর্তেই জল হয়ে গেল। কণ্ঠে একরাশ প্রশান্তি আর স্নিগ্ধতা মিশিয়ে সে শান্ত স্বরে বলে উঠল, সমস্যা আছে, তবে খুব বেশি জটিল না। ওষুধগুলো নিয়মিত খাও, ঠিক হয়ে যাবে। এরপর দুজনেই চুপ। ফোনের লাইনে অস্ফুট নিস্তব্ধতা, অথচ কেউ ফোনটা কাটছে না। মাঝখানের এই নীরবতা যেন অনেকটা না বলা কথার ভিড়। হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে সৌহার্দ্য খুব দৃঢ় গম্ভীর কণ্ঠে বলে উঠল, আই ওয়ান্ট টু সি ইউ, ক্যান ইউ কাম টু দ্য রুফ প্লিজ সুইট হার্ট। রিদি নির্বাক হয়ে রইল। গলায় কোনো শব্দ যেন দলা পাকিয়ে আটকে আছে। সৌহার্দ্যের কণ্ঠে এখন এক অদ্ভুত আকুতি। মুহূর্তের নীরবতা ভেঙে সে আবার আগের চেয়ে বেকুল কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ, লক্ষ্মীটি আসবে। রিদির মনের ভিতর তখন আবেগের এক তীব্র লড়াই চলছে। সৌহার্দ্যের ডাকে সাড়া দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে তাড়িত করছে। তবুও নিজেকে কঠোরভাবে সামলে নিয়ে সে বলল, এত রাতে ছাদে গেলে খালামণি বকা দেবে। কথাটা বলে রিদি হাতের ফোনটা শক্ত করে চেপে ধরল। ওপাশ থেকে সৌহার্দ্য আর কোনো প্রত্যুত্তর না করে ফোনটা কেটে দিল। ফোনের ওপাশ থেকে ডেড সাইলেন্স। হৃদির দুই চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। জীবনটা কেন এত জটিল, এত তিক্ত? একটা জীবন নিয়ে যখনই পৃথিবীতে আসতে হলো, তবে বিধাতা এখন একটু সুখের ছোঁয়া দিলে কি খুব ক্ষতি হতো? সকাল গড়িয়ে দুপুর হওয়ার পথে শহরের এক বেসরকারি হাসপাতালের চেম্বারে রোগী দেখায় ব্যস্ত সৌহার্দ্য চট্টগ্রাম এসেছে শুনে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সপ্তাহে একদিন বসার জন্য অনেক অনুরোধ করে চুক্তিবদ্ধ করেছে। তবে সে নিজের সুবিধা মতো সময় বেছে নেয়, শর্ত দিয়েছে 10 থেকে 15 জনের বেশি রোগী দেখা তার পক্ষে সম্ভব নয়, কারণ তার সময়ের সিংহভাগ জুড়ে থাকে হার্ট ফাউন্ডেশন। রোগী দেখার ব্যস্ততার মাঝে হঠাৎ তার মোবাইলে রিদির কল। স্ক্রিনে নম্বরটা ভেসে উঠতেই সৌহার্দ্যের কপালে ভাঁজ পড়ল। রিদি সাধারণত নিজে থেকে ফোন করে না। সৌহার্দ্যের মনে মুহূর্তের আশঙ্কার মেঘ জমল। সে দ্রুত ফোনটি রিসিভ করে অপর প্রান্তের কিছু শোনার আগেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড হার্ট? কোনো সমস্যা হয়েছে? সৌহার্দ্যের এই আকস্মিক বেকুলতা দেখে রিদি থমকে গেল। সে নিজেকে সামলে নিয়ে মিনমিন ভীত কণ্ঠে বলল, আপনি কোথায় আছেন ডাক্তার সাহেব? 2 নম্বর গেটে মারামারি হচ্ছে, আমার ভীষণ ভয় করছে, আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ। সৌহার্দ্য কোনো দিকে না তাকিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে আসতে বলল, কাম ডাউন যান, আমি আশেপাশেই আছি, 5 মিনিটের মধ্যে আসি, একদম ভয় পেও না প্লিজ, লক্ষ্মীটি আমার, কোনো একটা সেফ জায়গায় থাকো, ওকে? বলেই গাড়ির দিকে এগিয়ে গেল। ফোনটা ওভাবেই লাইনে রেখে একটু পরপর রিদিকে সাহস দিচ্ছে। 2 নম্বর গেটের কাছাকাছি পৌঁছাতেই সৌহার্দ্য বুঝে গেল পরিস্থিতি বেশ উত্তপ্ত। রাজনৈতিক কোনো ঝামেলা চলছে। গাড়ি থেকে নেমেই সে দ্রুত ভিড় ঠেলে এগিয়ে গেল। দেখলো একটা দোকানের কোণে রিদি ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। সৌহার্দ্য দ্রুত রিদির কাছে পৌঁছে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে গম কণ্ঠে অভয় দিয়ে বলল, ডোন্ট প্যানিক মাই হার্ট, আই অ্যাম হেয়ার। তড়িঘড়ি করে রিদিকে নিয়ে ঝামেলাপূর্ণ এলাকা পার হয়ে সে নিজের গাড়ির কাছে চলে এলো। এখনও রিদি বুক কাঁপছে, আতঙ্কে অনেক ভয় পেয়ে গেছে মেয়েটা। ঢাকায় চৌধুরী ম্যানশন থেকে কলেজ বেশি দূর না হয়, এসব ঝামেলায় কখনো পড়তে হয়নি। সৌহার্দ্য তাকে গাড়িতে বসিয়ে এসির তাপমাত্রা কমিয়ে দিল। রিদির দিকে এগিয়ে আলতো করে রিদির মুখটা নিজের 2 হাতের অজিলায় তুলে নিয়ে নরম স্বরে বলল, এত ভয় পাচ্ছ কেন আমার ভবিষ্যৎ ডাক্তার ম্যাডাম? সৌহার্দ্যের আদুরে স্পর্শে রিদির ভিতরটা একটু শান্ত হলো। সে 2 হাত শক্ত করে সৌহার্দ্যকে জড়িয়ে ধরল। তার বুকের মাঝে মুখ ডুবিয়ে নাক টানতে টানতে অভিযোগের স্বরে বলল, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, হার্টলেস ডাক্তার। সৌহার্দ্যের ভীষণ হাসি পেল। তার বউ এখন তার হার্টের গভীরে ঢুকে তাকেই বলছে হার্টলেস ডাক্তার। সে আলতো হেসে রিদিকে শান্ত করে বলল, ওকে, এখন শান্ত হও, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে আবার ফিরতে হবে। বলেই সে রিদিকে ঠিকমতো বসিয়ে সিট বেল্ট পরিয়ে দিল। তারপর নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বিকালের ম্লান আলোয় ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে ফারিস। তার দৃষ্টি স্থির হয়ে আছে রায়দা শেখের বাড়ির ছাদের দিকে। গত কয়েকদিন ধরে সে মরিয়া হয়ে মেয়েটার থেকে দেখা পাওয়ার চেষ্টা করছে, অথচ প্রতিবারই যেন নিপুণ কৌশলে সে আড়ালে চলে যায়। দীর্ঘদিন দেখা না পাওয়ায় হতাশায় ফারিসের মনটা বিষিয়ে আছে।
কালেই তাকে ঢাকা ফিরতে হবে। রাগে আর অভিমানে গজগজ করতে করতে সে বিড়বিড় করে উঠল, শ্বশুরের বেয়াদব মেয়ে, তোকে একবার হাতের কাছে পাই তখন এক হাঁড়ি বাচ্চা ধরিয়ে না দিলে আমার নাম ফারিস খন্দকার নয়। পাশে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্য ফারিসের এই ছেলে মানুষই বিরক্তি নিয়ে শুনছিল। সে দীর্ঘশ্বাস ফেলে শীতল কণ্ঠে বলল, স্টুপিড, সব চিন্তা বাদ দিয়ে সম্পর্কটা কিভাবে ঠিক করবি সেটা ভাব। ফারিস কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের দরজায় রায়েদা শেখের আবির্ভাব। তাকে দেখে সৌহার্দ্যের সিগারেটের ধোঁয়া যেন থমকে গেল। সৌহার্দ্য দ্রুত হাত থেকে জ্বলন্ত সিগারেটটি ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রায়েদা শেখ এগিয়ে এসে সরাসরি সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কি? সৌহার্দ্যের চেহারা মুহূর্তেই পাথরের মতো গম্ভীর হয়ে গেল। সে নির্লিপ্ত গলায় বলল, কিছু না খালামণি। রায়েদা শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকে মেপে নিলেন, এরপর স্বাভাবিক স্বরে বললেন, রিদির পরীক্ষার খুব বেশি বাকি নেই, হাতে সময় থাকলে ওকে কি একটু পড়াতে পারবে? সৌহার্দ্যের ভুরুজোড়া কুঁচকে উঠল, চোখে মুখে বিরক্ত ঝরিয়ে সে প্রশ্ন করল, ওটাকে পড়ালে আমি কি পাবো? রায়েদা শেখ যেন আকাশ থেকে পড়লেন, কিছুটা বিস্ময় আর বিরক্তিতে বললেন, আশ্চর্য, তোমার বউকে তুমি পড়াবে? আমি তোমাকে কি দেব? সৌহার্দ্যের কণ্ঠস্বর এবার আরও শীতল হলো। সে চোখের দিকে তাকিয়ে বলল, ওটা এখন আর আমার বউ না। আমার বউ হলে সে আমার কাছেই থাকতো, যেহেতু তোমার কাছেই আটকে রেখেছো তখন সে তোমারই মেয়ে। রায়দা শেখ মেজাজ হারিয়ে ফেলেন, অধৈর্য হয়ে বললেন, নাটক বন্ধ করো, সরাসরি বলো কি চাই তোমার। সৌহার্দ্য এক চুলো নড়ল না, নির্বিকার ভঙ্গিতে বলল, বেশি কিছু না, আমার জন্য রান্না করে দেবে, ঘর গুছিয়ে রাখবে, আর মাঝে মধ্যে টিপস হিসাবে কয়েকটা চুমু খাবে। চাইলে কথা শেষ করতে না পারলে সৌহার্দ্য। রায়দা শেখের ধৈর্যের ভাত ভেঙে গেল, তিনি চিৎকার করে উঠলেন, নির্লজ্জ বেয়াদব ছেলে, তুমি আমার ঝাড়ু পেটা খাবে, তোমাকে পড়াতে হবে না। আমার পাশের বাসার নাদিমকে বলবো ওকে পড়াতে, ছেলেটা সুন্দর, পড়াও ভালো বোঝায়। নাদিম নামটা কানে আসতেই সৌহার্দ্যের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। রাগে তার মুখটা লাল হয়ে উঠল, মনে হলো যেন চোখের কোণ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বের হচ্ছে। দাঁতে দাঁত চেপে সে বলছে, আসছি আমি, আমার বউ আমি পড়াবো, আর ওই পাশের বাসা কালকের মধ্যে বিদায় করবে, না হলে তোমার এত শখের বাড়ি থাকবে না। কথাগুলো শেষ করেই সে কোনো দিকে না থেকেই ঝড়ের গতিতে ছাদ থেকে নিচে নেমে গেল। ফারিস যতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এই খালা বোনপোর কথার লড়াই দেখছিল। একে অপরের প্রতি ছড়িয়ে দেওয়া তীরের মতো কথাগুলো তাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ রায়েদা শেখের তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠস্বর তার ভাবনার জগৎ চুরমার করে দিল। ফারিসের দিকে তাকিয়ে রায়েদা শেখ ধমকের সুরে বললেন, তুমি আহাম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন? ফারিস কিছুটা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, তো কি করব ফুপি, তুমি এমন একটা বেয়াদব পয়দা করেছো যে সে আমাকে নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে। দেশের মানুষ যদি এটা জানে তবে আমার ইজ্জত কি আর থাকবে? ফারিসের কথায় রায়দা শেখের ডাক যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। গর্জে উঠে তিনি বললেন, সব কটা বেয়াদব, আমার চোখের সামনে থেকে দূর হ। বলেই তিনি রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেলেন। তার পিছু পিছু সেই ক্ষোভ আর আক্ষেপের রেশ থেকে গেল বাতাসে। আসলেই তার ভাই বোনদের কারোরই একটা ছেলেও তার মনের মতো হলো না। আর কপাল দেখো, এই বেয়াদব দুটো ছেলের দখলেই কিনা পড়লো তার অতীত সভ্য আর শান্ত স্বভাবের মেয়ে দুটো। রাত প্রায় 11টা। হাসপাতালের ব্যস্ততা আর ক্লান্তি শেষে সৌহার্দ্য সোজা এসে দাঁড়ালো রায়েদা শেখের বাসার সামনে। উদ্দেশ্য রিদিকে পড়ানো। কয়েকবার কলিং বেল বাজানোর পর দরজা খুলল রিদি। দরজার ওপাশে এলোমেলো চুল, শরীর জুড়ে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা বিধ্বস্ত এক সৌহার্দ্যকে দেখে রিদি কিছুটা থমকে গেল। সৌহার্দ্য কোনো রকম ভূমিকা ছাড়াই ক্লান্ত চোখে রিদির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার রুম কোনটা? রিদি হকচকিয়ে গেল। রাত বিরাতে হঠাৎ এমন প্রশ্নে সে আমতা আমতা করে জানতে চাইল, আমার রুম দিয়ে আপনি? কথাটা শেষ করতে দিল না সৌহার্দ্য। বিরক্তিতে চোখ কুঁচকে সে ধমকে সরে বলল, স্টুপিড মহিলা, কথা না বাড়িয়ে রুম কোনটা সেটা বলো। রিদির ভিতরটা রাগে ফুঁসে উঠলেও পরিস্থিতি বুঝে সে চুপ করে রইল এবং হাতের ইশারায় নিজের রুমটা দেখিয়ে দিল। রুমের দিকে যেতে যেতে সৌহার্দ্য পিছন ফিরে আবার বলল, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। রিদি এক গ্লাস শরবত বানিয়ে যখন রুমে ঢুকলো, দেখলো সৌহার্দ্য খাটের উপর আধশোয়া হয়ে বসে আছে। তার চোখ দুটো যেন আবেশ বুঝে আছে। শরবত এগিয়ে দিতেই সৌহার্দ্য কোনো দিকে না তাকাতেই গম্ভীর স্বরে বলল, যে সাবজেক্টগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো বের করো। আর শোনো, কাল থেকে 3টার দিকে আমার বাসায় গিয়ে পড়বে। ওই সময়টা আমি ফ্রি থাকার চেষ্টা করব, ওকে? রিদি মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের বইগুলো নিয়ে সৌহার্দ্যের পাশে বসলো। পড়ার মাঝখানে হঠাৎ অ্যান্টমির আপার লিম্ব টপিকগুলো বোঝাতে গিয়ে সৌহার্দ্যের হাত বারবার রিদির শরীরে স্পর্শ করে বোঝাচ্ছিল। ব্যাপারটা কাকতালীয় কি না তা বোঝার আগেই সৌহার্দ্য ছোঁয়া দীর্ঘ হতে লাগলো। বিরক্ত হয়ে রিদি হাত সরিয়ে দিয়ে ঝংকার দিয়ে উঠল, লুচ্চা ডাক্তার, গায়ের উপর হাত দিচ্ছেন কেন? আমি এমনিতে বুঝতে পারছি। সৌহার্দ্য ধীর গতিতে রিদির দিকে ফিরল, তার চোখে অদ্ভুত এক নেশাতুর দৃষ্টি। কণ্ঠস্বর ফিসফিসানি হয়ে এলো, প্র্যাকটিক্যাল বোঝালে দ্রুত মাথায় ঢুকবে যান। রিদির আপাতমস্তক রাগে জ্বলে উঠল, ছি, আমি আপনার কাছে আর পড়বো না, অসভ্য লুচ্চা ডাক্তার, সরুন এখান থেকে। বলে রিদি উঠে যেতে উদ্যত হলো, কিন্তু সৌহার্দ্য বিদ্যুৎ গতিতে রিদির হাত টেনে তাকে বিছানায় ফেলে দিল। মুহূর্তের মধ্যে রিদি তার শরীরের নিচে বন্দি। সৌহার্দ্য ঝুঁকে এসে রিদির কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিস করে বলল, হার্ট,
আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর, জাস্ট ওয়ান কিস প্লিজ। সৌহার্দ্যের শরীরের উষ্ণতা আর তীব্র ঘ্রাণে হৃদির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নিঃশ্বাস যেন আটকে আসছে তার, তবুও নিজেকে সামলে সৌহার্দ্যের বুকে দুহাত রেখে সে ফুঁসিয়ে উঠল, লুচ্চা ডাক্তার। বউ মানেন না আমার আবার নাটক করছেন, আপনার এই কন্ট্রোলের খেতায় আগুন। বলে রীতি রাগের মাথায় সে সৌহার্দ্যের উপর দাঁত বসিয়ে দিল। ব্যথায় মুখ বিকৃত হয়ে গেল সৌহার্দ্যের, দাঁতে দাঁত চেপে সে হিসিয়ে উঠল, স্টুপিড জঙ্গি বিড়াল, তোমার এই ইঁদুরের দাঁতগুলো আমি উপড়ে ফেলবো। বলেই হৃদির উপর থেকে উঠে ঘরে থেকে বেরিয়ে যেতে গিয়েও দরজার কাছে এসে আবার থামলো। ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, মনে থাকে যেন, কাল 3টায় আমার বাসায় যাবে। হৃদি উল্টো আর দ্বিগুণ রাগে ফুঁসে বলল, আপনার বাসায় তো যাবও না, এখানে এসব করছেন, ওখানে গিয়ে কি করবেন? সৌহার্দ্য আগুনের মতো দৃষ্টি মেলে তাকিয়ে বলল, স্টুপিড, আমার বাসায় নিয়ে তোমাকে থালা বাসন মাজাবো, এর বেশি তোমার দ্বারা সম্ভব নয়। বলেই সে হনহন করে বেরিয়ে গেল। হৃদি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বৃদ্ধ পাত্তাক ভেঙচি কাটলো। বিড়বিড় করে নিজের মনেই বলল, ব্যাটা হাওয়াইয়া, বউ মানিস না, আবার আসিস কন্ট্রোল হারাতে। সৌহার্দ্যের সেই আকস্মিক ও গভীর চুম্বনের রেশ না কাটতেই হৃদির মস্তিষ্কে যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের চারপাশের বাতাস তার কাছে হঠাৎই ভারী আর অসহ্য মনে হতে লাগলো। হৃৎপিণ্ডের সেই উদ্যম ধুকপুকানি, সৌহার্দ্যের বুকের উষ্ণতা আর নিজের অস্তিত্বের এই অদ্ভুত দোলাচল, সব মিলিয়ে এক তীব্র ঘোর আর তীব্র অস্বস্তিতে হৃদি যেন হারিয়ে যাচ্ছিল। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। সৌহার্দ্যের শক্ত আলিঙ্গনে বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হৃদির হাতটা অকারণেই কেঁপে উঠল। পরের মুহূর্তের এক গম্ভীর অন্ধকারে অতলে তলিয়ে গেল সে। হৃদির নিস্তেজ শরীরটা নিজের বুকের উপর লুটিয়ে পড়তেই সৌহার্দ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে হৃদিকে আলগা করে ধরে মুখে আলতো চাপড় দিয়ে ডাকলো, কি হলো হার্ট, ওপেন ইউ আইস। হৃদি সারাহীন। দেখে সৌহার্দ্য বুঝলো মেয়েটা সম্ভবত এই আকস্মিক আবেগের তীব্রতা নিতে পারেনি। সে বিরক্তির এক অকান্ন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে উঠল, স্টুপিড মহিলা, সামান্য একটা চুমুর ধাক্কাও সামলাতে পারল না। একটু বিরক্তি হয়ে সে হৃদিকে বিছানায় শুয়ে দিল। পাশের বইপত্রগুলো সরিয়ে আলতো হাতে চাদরটা গায়ে জড়িয়ে দিল সে। এসির তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়ে আবার নিজের ল্যাপটপে মনোযোগ দিল সৌহার্দ্য। কালকে তাকে ঢাকা যেতে হবে। আপ্রাণ চেষ্টা করছে হৃদিকে তার পুরনো কলেজে ট্রান্সফার করে নিয়ে ফিরে যেতে। চট্টগ্রামে এভাবে বন্দি হয়ে থাকাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঢাকাতে তার সব কিছু, মেডিকেল কলেজের কঠোর নিয়ম আর পড়াশোনার চাপের কারণে কর্তৃপক্ষ সহজে রাজি হচ্ছে না। তবুও সৌহার্দ্য নিজের ক্ষমতা আর প্রভাব খাটিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতিটা সহজ করার জন্য। সকালের মিষ্টি রোদের ঝিলিক জানলার ফাঁক গেলে হৃদির মুখে এসে পড়ল। চোখের পাতা কাঁপিয়ে সে যখন ঘুম ভাঙল, মনে হলো কেউ যেন তাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হালকা শরীর ঘুরিয়ে তাকাতেই হৃদির দৃষ্টি আটকে গেল। সৌহার্দ্য তাকে পিছন থেকে এক হাতে কোমরে জড়িয়ে ধরেছে আর নিজের পা দিয়ে জড়িয়ে রেখেছে হৃদির পা দুটো। অদ্ভুত এক নির্ভরতায় আরামে গভীর ঘুমে আচ্ছন্ন সৌহার্দ্য। হৃদি একদৃষ্টিতে চেয়ে রইল মানুষটার দিকে। কি শান্ত, কি মায়াবী দেখাচ্ছে লোকটাকে। ঘুমের মধ্যে মুখটাকে কেমন প্যাঁচার মতো করে রেখেছে। হৃদির ভীষণ হাসি পেল। হঠাৎই গতকাল রাতে সেই মুহূর্তের কথা মনে পড়তে লজ্জায় হৃদির দুই গাল রাঙ্গা হয়ে উঠল। মৃদুস্বরে বিড়বিড় করে উঠল সে, ইস, নির্লজ্জ বেহায়া ডাক্তার। বলেই আলতো করে সৌহার্দ্যের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিতেই সৌহার্দ্য ঘুমের ঘোরে বিরক্তিতে নাক মুখ কুঁচকে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। হৃদি বিছানার পাশ থেকে নিজের ওড়নাটা নিয়ে সাবধানে পা টিপে টিপে বিছানা ছেড়ে বারান্দার দিকে গেল। ঘড়িতে তখন সকাল 8টা। বারান্দায় দাঁড়িয়ে বাইরের স্নিগ্ধ প্রকৃতির দিকে তাকিয়ে হৃদির মনে হচ্ছিল গতকালের সেই সংশয়গুলো যেন এক নিমেষেই ধুয়ে মুছে গেছে। সে খুব ভালো করেই বুঝে গেছে এই মানুষটার মুখে থেকে ভালোবাসার স্বীকারোক্তি শোনার অপেক্ষায় থাকলে তাকে হয়তো সারা জীবন একাই কাটিয়ে দিতে হবে। না বলবে ভালোবাসি, না বলবে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেবে, আর না তাকে ছাড়তে রাজি হবে। সম্পর্কটা এভাবেই বয়ে চলবে। তবুও এই অদ্ভুত নিয়মহীন সংসারটা শুরুটা বোধহয় এভাবেই বাঁধা। ভাবনার রেশটুকু ঝেড়ে ফেলে হৃদি যখনই রান্নাঘরের দিকে পা বাড়ালো, ঠিক তখন কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল রায়েদা শেখের বাসার কাজের বুয়া দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা মিষ্টি এসে রায়েদা শেখের পাঠানো খাবারের বক্সটা হৃদির হাতে তুলে দিলেন। এরপর ঘরে ঢুকে চটজলদি সব কিছু গুছিয়ে রেখে সৌহার্দ্য ওঠার আগেই দ্রুত বেরিয়ে গেলেন তিনি। হৃদি খাবারের বক্সটা খুলতে যাবে, ঠিক তখনই আড়মোড় ভেঙে ঘুম ঘুম চোখে সৌহার্দ্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসল। তার মুখবয়বে পাথরের মতো শীতল ভাব, যেন কোনোভাবেই বোঝা সম্ভব নয় ভিতরে কি চলছে। গতকাল রাতের সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়তে হৃদির দুই গাল লজ্জায় রক্তিম হয়ে উঠল। সৌহার্দ্যের চোখের দিকে সরাসরি তাকানোর সাহসটুকু যেন সে হারিয়ে ফেলেছে। টেবিলে খাবার সাজাতে সাজাতে হৃদির হাত কাঁপছিল। সৌহার্দ্য একদৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন করল, আজ কলেজ যাবে? হৃদি প্লেটে পরোটা আর মাংস বাড়িয়ে দিতে দিতে নিচু স্বরে উত্তর দিলে বলল, যাব। সৌহার্দ্যের চোখে মুখে প্রতিদিনের মতোই একরাশ বিরক্তি। গম গম স্বরে সে নির্দেশ দিল, ওকে দেন, যাওয়ার পথে তোমাকে নামিয়ে নিয়ে যাব, দিয়ে যাব। কফি দাও, এসব খাবো না।
তুমি দ্রুত খেয়ে নাও, বের হতে হবে। রিদি কফির মগটি এগিয়ে দিতে দিতে দ্বিধাভাই জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? কফিতে একটা লম্বা চুমুক দিয়ে সৌহার্দ্য নির্বিকার গলায় বলল, ঢাকা ফিরতে হবে। তোমার ট্রান্সফারের ব্যবস্থা করব, আমার ইমার্জেন্সি রোগীর ওটি আছে। খবরটা শুনে রিদির মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। একটু অভিমানী গলায় সে বলল, আমি এখানেই থাকি, আমার চট্টগ্রামটা খুব ভালো লাগে। কথাটা শেষ না হতে সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ গভীর এলো। ধমকের সুরে সে বলে উঠল, স্টুপিড মহিলা, একা এখানে কার কাছে থাকবে? খালামণি তো কদিন পরেই লন্ডন চলে যাবে। রিদি আর কথা বাড়ালো না, সে জানে এই মানুষটার সাথে যুক্তি দিয়ে জেতা অসম্ভব। উল্টো ধমক খাওয়ার ভয়টা তো আছেই। চুপচাপ খাওয়া শেষ করে সৌহার্দ্যের সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সৌহার্দ্য রিদিকে কলেজে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সকাল 11টা। খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল স্ক্রল করছিল আরবান। সারা রাত নাইট ডিউটি এসে ভোর 5টায় ঘুমিয়েছে সে, কিন্তু স্বভাব মতোই 11টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেল। হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে আরবান ফোনের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখলো যেন পুরো একটা পৃথিবী। ভেজা লম্বা চুলগুলো হাত দিয়ে মুছতে মুছতে এলো পৃথা। রূপালি জলের ফোঁটাগুলো আর চুলে আটকে থেকে যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। এমন স্নিগ্ধ সিক্ত রূপে তাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আরবানের চোখের পলক ফেলার কথা যেন মনেই রইল না। সম্মোহিতের মতো তাকিয়ে রইল সে। হঠাৎ পৃথা বুঝতে পারল কেউ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আরবানের দিকে চোখ পড়তেই পৃথা থমকে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত নিজের বুকের ওড়নাটা টেনে ঠিক করে নিল। আরবান নিজের ভুল বুঝতে পেরে গলা খাকারি দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গেলে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আজ কলেজে গেলে না যে? পৃথা একটু ইতস্তত বোধ করলো। নিচু স্বরে বলল, শরীরটা একদম ভালো লাগছে না, তাছাড়া ভাবি তো অসুস্থ, শুনলাম আজ সৌহার্দ্য ভাইয়া আসবে, তাই রান্নাবান্নার অনেক ঝামেলা। ভাবি এই শরীর নিয়ে পারবে না, মা তাই আমাকে যেতে বারণ করলেন। পৃথার কথায় আরবানের ভিতরটা একটু বিরক্তিতে ভরে উঠল। তার মায়ের এই চালাকিগুলো সে খুব ভালোভাবেই চেনে। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে পৃথার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ান তিনি। আরবান শান্ত হয়ে পৃথাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলো। পৃথা দ্বিধা কাটিয়ে এগিয়ে আসতেই আরবান তাকে আলতো করে নিজের পাশে বসিয়ে নিল। কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আদুরে স্বরে ফিসফিস করে বলল, দেখো পৃথা, কারো কথায় নিজের পড়াশোনার সাথে কখনো আপোষ করবে না। আর ভাইয়া এমনিতে খুব কম খায়, খুঁতখুঁতে স্বভাবের, এত আইটেম রান্না করে নিজেকে কষ্ট দেওয়ার একদম প্রয়োজন নেই। সাধারণ রান্নার সাথে ভাইয়ার পছন্দের দুটো ডিশ বানিয়ে দিলেই চলবে। আরবান আশ্বাসে পৃথার আড়ষ্টতা কিছুটা কমলো। সে মৃদু মাথা নেড়ে সায় জানিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরবান এক দৃষ্টিতে পৃথার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ঝুলিয়ে নিজের মনে বিড়বিড় করল, আমার লাজুক লতা। সৌহার্দ্য চট্টগ্রামে নেই প্রায় 1 সপ্তাহ। এই 7টা দিন যেন থমকে আছে দিদির জীবন। দুজনের মাঝে যোগাযোগ বলতে প্রায় কিছুই নেই। যাওয়ার পরের দিন সৌহার্দ্য একবার ফোন করেছিল, তারপর থেকে নীরবতা। হৃদিও অভিমান করে ফোন করেনি, তবে ফোনে হাতে বারবার চেক করছে, অপেক্ষা করছে যেন এই বুঝি সৌহার্দ্যের নাম্বার থেকে কল এলো। কিন্তু সৌহার্দ্য কোনো রকম সাড়া শব্দ নেই। রাত 12টা। পড়ার টেবিলে বসে আছে রিদি, কিন্তু বইয়ের পাতায় তার মন নেই। বুকের ভিতরটা যেন কেমন ছটপট করছে। অকারণে অস্থিরতায় মন কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌহার্দ্যের নামটা ভেসে উঠতেই রিদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সমস্ত অভিমান ভুলে সে দ্রুত ফোনটা কানে নিল। কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনে রিদির রক্ত হিম হয়ে গেল। সৌহার্দ্যের কণ্ঠস্বর কেমন যেন ভাঙা ভাঙা, অদ্ভুত এক আবাস হাত তাতে। আই মিস ইউ সুইট হার্ট। সৌহার্দ্যের গলার স্বরটা ঠিক স্বাভাবিক লাগছে না, যেন কোনো গভীর ষড়যন্ত্রণায় সে পিষ্ট হচ্ছে। হৃদির বুকের ভিতরটা ধক করে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে সে দ্রুত বলে উঠল, কি হয়েছে আপনার ডাক্তার সাহেব? এমন করে কথা বলছেন কেন? আপনি ঠিক আছেন তো? সৌহার্দ্য হৃদির কোনো প্রশ্নের উত্তর দিল না। ম্লান স্বরে সে বলল, তোমার সাথে যদি আর কখনো দেখা না হয়, আমাকে মনে রাখবে তো লক্ষ্মীটি? তুমি অন্য কারো হয়ে যেও না প্লিজ, আমার হয়েই থেকে যেও। ইউ আর এ পার্ট অফ মাই হার্ট। সৌহার্দ্যের প্রতিটা শব্দ যেন হৃদির বুকের ভিতর তীরের মতো বিঁধল। একটা তীব্র ধক করে ওঠা শব্দে হৃদির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্যের কণ্ঠে লেগে থাকা এই অদ্ভুত বিষণ্ণতা আর আকুতি হৃদির মনের ভিতরটা উলটপালট করে দিচ্ছে। এক অজানা আতঙ্কে তার চারপাশটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগলো। হৃদির তীব্র সন্দেহ হতে লাগলো, নিশ্চয়ই সৌহার্দ্য এই মুহূর্তে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তার পায়ের তলার মাটিটুকু বুঝিয়ে এই মুহূর্তে সরে যাচ্ছে। তার চারপাশটা ঘিরে ধরেছে এক অজানা আশঙ্কায় গম্ভীর অন্ধকার। হৃদি আর নিজেকে সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ে। হৃদি কোনো মতে ফুপিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি এসব কী বলছেন? আপনার কি হয়েছে? আপনি কোথায়? আমি হৃদি অস্থিরতা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে সৌহার্দ্যের শান্ত স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, ডোন্ট প্যানিক, আই অ্যাম ওকে হার্ট। কিন্তু হৃদির মনে কোনোভাবেই শান্তি ফিরছিল না। কান্নার তোড়ে তার কথা আটকে আসছিল। সে অধৈর্য হয়ে প্রায় আর্তনাদের মতো করে বলল, আমি আপনাকে দেখতে চাই, এক্ষুনি ভিডিও কল দেন প্লিজ। হৃদির অনুরোধে ফুরানের আগেই সৌহার্দ্যের ভিডিও কল এলো।
রিদি বিদ্যুৎ বেগে রিসিভ করতে স্ক্রিনে ফুটে উঠল সৌহার্দের কিছুটা ক্লান্ত বিধ্বস্ত এক মুখ। সে গাড়ির সিটের উপর হেলান দিয়ে বসে আছে, অন্ধকারে ঝাপসা মুখটা ভালো বোঝা যাচ্ছে না। তবুও রিদি সৌহার্দ্যকে চোখের সামনে সুস্থ অবস্থায় দেখে রিদির আটকে থাকা শ্বাসটা যেন বেরিয়ে এলো। কান্নায় তার মুখশ্রী ততক্ষণে লাল হয়ে গেছে, কান্নার তোপে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সমানে ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। সৌহার্দ্য নিজের বউয়ের পাগলামি দেখে ঠোঁট কামড়ে একটু হাসলো, কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, এত ভালোবাসেন আমায় মিসেস সৌহার্দ্য চৌধুরী? সৌহার্দ্যের মুখে নিজের নামের সাথে ওই উপাধিটা শুনতে পেয়ে রিদির হৃদস্পন্দন যেন থমকে গেল। মুহূর্তের মধ্যে তার সমস্ত পাগলামি, কান্নাকাটি আর উদ্বেগের কথা মনে পড়ে গেল। লজ্জা আর অভিমানে রিদির মুখটা যেন পাকা টমেটোর মতো লাল হয়ে উঠছে। সে লজ্জায় নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিছুতে সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। কীভাবে এতক্ষণ পাগলামি করছে মনে আসতে লজ্জায় কুঁকড়ে গেল। সৌহার্দ্য ভ্রু কুঁচকে সেই চিরচেনা বিরক্তি নিয়ে ধমকে উঠল, স্টুপিড মহিলা, তাকাও আমার দিকে, ওটা সরাও মুখ থেকে। রিদি হাত সরিয়ে গাল ফুলিয়ে বলল, হার্টলেস ডাক্তার, 2 মিনিটে আপনি একদম পাল্টে যান। একটু বেশিক্ষণ কি ভালো কিছু বলতে পারেন না? মনে হয় ভালো কিছু বললেই আপনার জাত চলে যাবে। অভিমান আর লজ্জার মিশ্রণে কথাটা বলে রিদি ফোনটা ঠাস করে কেটে দিল, কিন্তু ফোনের ওপাশে তার হৃৎপিণ্ড তখনও অকারণে দ্রুত তালে ধুকপুক করছিল। রিদি ফোনটা কেটে দিতেই সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। আজকের দিনটা তার জীবনের শেষ দিন হতে পারত। এই চিন্তাটা তার মনের গভীরে এক হিমশীতল স্রোত বয়ে দিচ্ছে। সৌহার্দ্যের মতো একজন শক্তপোক্ত আত্মবিশ্বাসী পুরুষের হৃৎপিণ্ড যে এভাবে ভয়ে কাঁপতে পারে তা আজ সে নিজেই প্রথম অনুভব করল। সৌহার্দ্য চোখ বন্ধ করে অস্ফুট স্বরে ফিসফিস করে বলল, মৃত্যুকে আমি ভয় পাই না হার্ট। তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন, আর এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা রেখে যাওয়ার কথা ভাবলে আমার কলিজা ছেড়ে আসে। তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র স্পন্দন, মাই হার্ট। ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগেই। একটা জটিল অপারেশন থিয়েটার শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সে হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাইওয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ সৌহার্দ্য অনুভব করলো তার গাড়ির ব্রেক কাজ করছে না। স্টিয়ারিং হুইলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, গাড়িটা যেন কোনো এক অশুভ গন্তব্যের দিকে ছুটে চলছে। সেই মুহূর্তের জন্য সৌহার্দ্যের মস্তিষ্কের সব বোধ যেন স্থবিত হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই ভেবেছিল, আজকের এই বিদায়ের পর হয়তো রিদির সাথে তার আর কোনো দিন দেখা হবে না। মৃত্যুর সেই দোরগোড়ায় দাঁড়িয়ে সৌহার্দ্যের মাথায় কেবল রিদির কথাই ঘুরছিল। তার মনে হচ্ছিল সে যদি আজ চলে যায় তবে রিদি হয়তো অন্য কারো হয়ে যাবে, তাকে চিরতরে ভুলে যাবে। এই তীব্র আশঙ্কা আর যন্ত্রণা তাকে যেন ভিতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। নিজেকে স্থির রাখার শেষ চেষ্টাটুকু করে সে গাড়িটাকে রাস্তার পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। প্রচণ্ড গতির ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে গেলেও সৌহার্দ্য ভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। শরীরে সামান্য আঘাতের যন্ত্রণা থাকলেও প্রাণে সে রক্ষা পেয়েছে। রাত প্রায় 2টো। রিভার দু চোখে ঘুমের লেশ মাত্র নেই, বিছানায় এপাশ ওপাশ করতে করতে ক্লান্ত সে, কিন্তু মনটা যেন অবাধ্য ঘোড়ার মতো ছুটছে। বারবার হাতের মোবাইলটার দিকে তাকাচ্ছে রিভা। ঠিক 1 সপ্তাহ হলো ফারিসের কোনো খবর নেই। যে মানুষটা এতদিন দিনে 24 ঘন্টায় 1000বার কল কিংবা মেসেজ দিয়ে অস্থির করে তুলত, সে আজ 7 দিন ধরে সম্পূর্ণ নিরুদ্দেশ। রিভার জন্য এই নীরবতা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, অথচ অদ্ভুত এক দোটানায় সে আজ বড়ই অসহায়। ফারিসকে তো একসময় সেই বলেছিল যে বিরক্ত না করে, কিন্তু আজ ফারিসের সেই নীরবতাই কেন তার কলিজা ছেড়ে দিচ্ছে। নিজের ভিতরের এই অদ্ভুত যুদ্ধের কাছে হেরে গেল রিভা। কাঁপা কাঁপা হাতে দীর্ঘশ্বাস ফেলে সে ফারিসের নাম্বারে কল দিল। রিং বাজছে 1বার 2বার, কোনো সাড়া নেই। রিভা দমে যাওয়ার পাত্র নয়, সে আবারও কল দিল। এবার ফোনটা রিসিভ হতেই উপাস থেকে ভেসে এলো ফারিসের শীতল গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে বিরক্ত করার মানে কি? ফারিসের কণ্ঠের এই অচেনা রুগ্নতা রিভাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। ফারিস কখনো তার সাথে এভাবে কথা বলেনি। রিভা আমতা আমতা করে কোনো মতে বলল, সরি ফারিস ভাই, আপনি কি রাগে আছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু ভেসে এলো ফারিসের দীর্ঘ গম্ভীর নিঃশ্বাসের শব্দ। রিভা বেকুল হয়ে আবার বলল, আমার সাথে কি কথা বলবেন না? ফারিস এক মুহূর্ত নীরবতা নির্লিপ্ত গলায় বলল, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো। বলেই ফোনের অপর প্রান্তে একটা কঠোর ঠাস শব্দ হলো। কলটা কেটে দিয়েছে ফারিস। সেই তীব্র শব্দে রিভার বুকের ভিতরটা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে পড়ে যেতেই সে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নার বুকে ভেসে যাচ্ছে, চোখের জলে বালিশ ভিজে একাকার। অবশ্য আর কাঁপা হাতে আবারও মোবাইলটা তুলে মেসেজ টাইপ করতে শুরু করলো সে। সরি ফারিস ভাই, আপনাকে আর কখনো কষ্ট দেব না, প্লিজ আমাকে মাফ করে দিন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, ঘড়ির কাঁটা তখন ভোর 5টার ঘরে। রায়দা শেখের বাসায় সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। দরজার কলিং বেলটা চাপতে গিয়েও সে হাত সরিয়ে নিল। পকেট থেকে ফোনটা বের করে সরাসরি রায়দা শেখকে ডায়াল করলো সে। ওপাশ থেকে রায়দা শেখের ঘুম জড়ানো কণ্ঠস্বর আসতে সৌহার্দ্য শান্ত অথচ নিস্তেজ গলায় বলল, খালামণি, দরজাটা একটু খুলবি প্লিজ। কথা শেষ করে ফোনটা রেখে দিল সে। রায়দা শেখ আধ ঘুমে দরজা খুলতেই তার বুকটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যের এই চেহারা তিনি ভাবতেই পারেননি।
চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, হাতে ব্যান্ডেজ, আর কপালের এক পাশে দিয়ে গড়িয়ে পড়া রক্ত যেন শুকিয়ে একাকার হয়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, এ কী অবস্থা তোর? কী হয়েছে আব্বু? এসব কীভাবে হলো? সৌহার্দ্য গম্ভীর মুখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তার গলার স্বর ভারী আর গমগমে। ডোন্ট প্যানিক খালামণি, তেমন কিছু না, ছোটোখাটো একটা দুর্ঘটনা, ইটস ওকে। বলেই রাইদা শেখের পাশ কাটিয়ে সে সোজা রিদির রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভিতরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিল সে। সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ডের গতি যেন মুহূর্তেই 1000 গুণ বেড়ে গেল। বিছানায় রিদি অঘরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে তার পরনের পোশাক কিছুটা সরে গেছে। লেডিস টি শার্টের নিচ দিয়ে তার কোমল উদরদেশ অনাবৃত হয়ে আছে। সে দৃশ্য দেখে সৌহার্দ্যের পুরুষালী সংযোগ যেন মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার চোখের দৃষ্টিতে এক তীব্র নেশার আবেশ ভর করল। সেদিকে তাকিয়ে বিরক্তি হয়ে বিড়বিড় করে বলল, উফ, এই স্টুপিডটা আমাকে পাগল না বানিয়ে যেন দম নেবে না। বলেই ধীরে ধীরে রিদির দিকে এগিয়ে গেল। তীব্র ব্যাকুলতায় সে রিদির পাশে গিয়ে বসলো। চোখ দুটো শক্ত করে বুজে সে বারবার গভীর দীর্ঘশ্বাস ফেলল। নিজের উত্তাল মনকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টা, কিন্তু আজ কোনো বাধাই যেন মানছে না তার অবাধ্য হৃদয়। শেষমেশ নিজেকে আর সামলাতে পারল না সে। রিদির অনাবৃত উদরে নিজের মুখ ডুবিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। একবার নয়, বারবার, কয়েকবার। এরপর সে ধীরে ধীরে রিদির একদম কোলে ঘেঁষে শুয়ে পড়ল। রিদির বুকের উষ্ণতায় নিজের মুখটা গুজে দিয়ে 2 হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কতদিনের জমানো ক্লান্তি, কত না পাওয়া হাহাকার যেন রিদির শরীরের সেই মায়াবী উষ্ণতার মুহূর্তে মিলিয়ে যেতে লাগলো। পরম আবেশে সৌহার্দ্য চোখ বুজল। মনে হলো জীবনের সমস্ত যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরার সার্থকতা যেন এই একটি মুহূর্তের শান্তির মাঝেই লুকিয়ে আছে।